হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারির গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। একটা গ্রামে সন্ত্রাসীর নাম রায়ান। লোকে জিনিস লুটাতে পারদর্শী সে। খারাপ কাজ তার হাতের খেলা। আজও একটা বাড়িতে লুট করেছে। চারপাশে মানুষ তাকে দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ সবাই ভালো করে জানে রায়ান সন্ত্রাস খুব ভয়ঙ্কর। সাথে আরেকজন থাকে, সে হলো রনি। দুজন বড় মাপের সন্ত্রাসী। হঠাৎ করে একটা বৃদ্ধা রায়ানের গালে থাপড় মারলো। এর কারণও আছে। রায়হান একটা বাড়িতে লুট করতে এসে ভাঙচুর করেছিল আর টাকা পয়সা নিচ্ছিল। বাড়ির বউ আর ছেলে বাধা দিতে আসলে রায়ান মারে। আর এটা সহ্য করতে না পারে এক বৃদ্ধা মহিলা এসে রায়ানকে মারে। এটা দেখে রায়ানের লোক এগিয়ে আসতে গেলে কিন্তু রায়ান তার হাত থামিয়ে দিল। জানোয়ার, মা বাবা তোরে কেমন শিক্ষা দিয়েছে হ্যাঁ, যে একটা মায়ের সামনে তুই তার ছেলেকে মারছিস? শিক্ষা? আমার কেউ নেই যে শিক্ষা দেবে। আর আমি মাফিয়া সন্ত্রাসী, আমার পরিবার লাগে না। ও আচ্ছা, তাহলে তোর পরিবারে কেউ নেই? না। ওরে জানোয়ার, তাহলে এই সব টাকা পয়সা খুন খারাপি করে কি করবি? এই সব টাকা তুই কার জন্য নিয়ে যাচ্ছিস? তোর তো কেউ নেই, আর না যে তোর ভবিষ্যতের জন্য লাগবে। বৃদ্ধার কথা শুনে রায়হান থমকে গেল। তার মাথায় সত্যি চিন্তায় আসতে লাগলো, কার জন্য সে এসব করছে? যার জন্য করবে তাকে তো অবহেলা করছে, সেই জন্য বাসা থেকে চলে এসেছে। না, এটা হতেই পারে না। চিৎকার করছেন কেন বস? আর আপনার চোখে পানি? বস, আপনি কান্না করছেন? কেন আমি কান্না করতে পারি না? রায়হান এটা বলে কান্না করতে লাগলো বৃদ্ধার সামনে। মা, আপনার মতে আমাকে কেউ শাসন করেনি, এই জন্য আমি এমন। তুই আমাকে মা বললি? তাহলে এই সব কাজ ছেড়ে দে বাবা। ঠিক আছে মা, এই তোরা সবার জিনিস ফেরত দে। কিন্তু বস, এই কাজ ছেড়ে দিলে খাবো কি? যেটা বললাম সেটা কর আগে। বসের কথা মতো সবে লোড করা জিনিস ফেরত দিল। রাস্তা দিয়ে ছুটে চলছে একটা মহিলা, কোলে তার 2 বছরের বাচ্চা, সাথে 7 বছরের একটা মেয়ে। কোনোভাবে বাচ্চা মেয়েটি নিজের মায়ের সাথে ছুটে চলছে। পিছনে কিছু লোক তারা করছে। মহিলা দেখলো, দৌড়ে তাদের সাথে পারবে না, এই জন্য চারপাশ তাকাতে লাগলো কোথাও পালানো যায় কিনা। আর সেটা পেয়েও গেল। পাশের পাঁচিলের সাইডে লুকিয়ে পড়লো। নিজের মেয়েকে চুপ থাকতে বলে কিছু সময় লোক গলেও খোঁজাখুঁজি করে চলে গেল। আর মহিলাটি সেখানে বসে রাত পার করতে লাগলো। পরের দিন সকালে মহিলাটি একটি মসজিদের সামনে আসলো। মা, আমার খিদে লাগছে। আচ্ছা সোনা, তুমি তোমার ভাইকে নিয়ে এখানে বসো, আমি দেখছি। মহিলাটি দুজনকে রেখে চলে গেল খাবারের খোঁজ করতে। মেয়েটি নিজের কোল থেকে ভাইকে নামিয়ে শানের উপর শুয়ে দিল আর মসজিদের সামনে রাস্তায় গেল। নাজমুল সাহেব মসজিদে ঢুকতে গিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা ছেলে কান্না করছে। তিনি সাথে সাথে দৌড়ে গিয়ে কোলে তুলে নিল। বাচ্চাটি এভাবে কান্না করছে কেন? খিদে লাগছে নাকি? আর এইখানে বা ফেলে রেখে গেল কেন? নাকি এটা কার পাপের ফল? নাজমুল অনেক চিন্তা করে বাচ্চাটারে নিয়ে হাসি মুখে সেখান থেকে চলে গেল। আজ থেকে তুই আমার বাঁচার উপায়। তোরে নিয়ে আমি ঢাকা শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। মহিলা দুর্বল শরীর নিয়ে রাস্তা পার হতেছিল, তখনই একটা খালি রিক্সা এসে তাকে বাঁধিয়ে দিল। সাথে সাথে রাস্তায় পড়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে মহিলাটির কাছে গেল। মা, তুমি ঠিক আছো তো? জি চাচা, ঠিক আছে। তুমি এই দুর্বল শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? আসলে চাচা, খুব বিপদে পড়েছি। আমার 2 ছেলে মেয়ে না খেতে পেয়ে কান্না করছে। আহারে, আচ্ছা ঠিক আছে, তুমি রিক্সা ওঠো, আমি তোমাকে সাহায্য করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লোকটি নিতান্তই ভালো, না হলে কাউকে এভাবে সাহায্য করতে চাইতো না। মহিলাটি রিক্সায় উঠে বসলো। লোকটি নিজের রিক্সা চালাতে শুরু করলো। মহিলাটির বড় রাস্তায় যেতে লাগলো। ছোট বাচ্চা মেয়েটি রাস্তায় দাঁড়িয়েছিল, তখনও একটা প্রাইভেট কার এসে পড়লো আর মেয়েটি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো একটি লোক, যার নাম শাহেদ। নেমে দেখলো একটি বাচ্চা মেয়ে।
এই দেখ এখনো বেঁচে আছে নাকি? শাহেদের কথা শুনে ড্রাইভার দেখলো এখনো বেঁচে আছে। স্যার এখনো বেঁচে আছে। চারপাশে দেখো, কাউকে দেখতে পাও নাকি? ড্রাইভার চারপাশে খোঁজ করে কাউকেই পেল না। স্যার কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে তোলো, সুস্থ হলে ঠিকানা নিয়ে দিয়ে আসবো। শাহেদের কথা শুনে ড্রাইভার মেয়েটিকে গাড়িতে বসালো আর সেখান থেকে চলে গেল। মহিলাটি রিকশায় চড়ে সেই মসজিদের সামনে আসলো, কিন্তু গেটের কাছে কাউকে দেখলে পেল না। তাড়াতাড়ি নেমে সারা জায়গায় খুঁজলো, কিন্তু পেল না। পাগলের মতো কান্না করতে লাগলো। আমার ছেলে মেয়ে, আমার সন্তান কোথায় গেল ওরা? মা তুমি শিওর তো তোমার সন্তানদের এইখানে রেখে গেছিলে? হ্যাঁ, আমার ঠিক মনে আছে। দুজন অনেক খুঁজলো, কিন্তু পেল না। মহিলাটি কান্না করতে লাগলো। দেখো কান্না করে লাভ নেই, অনেক তো খুঁজলে, তাছাড়া এইসব জায়গা খুঁজলাম। আমার এখন কি হবে? স্বামী সন্তান সব হারালাম। আমার একটা ছোট্ট নাতি আছে, তারা বাবা মা নেই, আর তুমি তোমার সন্তান হারিয়েছো। তাই বলছিলাম যে তুমি যদি আমার সাথে থাকো আর আমার নাতিটারে মানুষ করো। কিন্তু আমার ছেলে মেয়ে? ওদের আমি খুঁজতে থাকবো। ঠিক আছে চাচা। চাচা নয়, আজকে থেকে বাবা বলে ডেকো। ঠিক আছে বাবা। চলো এখন আমার বাসায় যাই। কিন্তু আমার সন্তান? আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি পাবে। মহিলাটি কান্না করতে লাগলো। লোকটি বুঝিয়ে তাকে রিকশাতে তুলে বাসার দিকে রওনা দিল। শাহেদ শিকদার হসপিটালে মেয়েটিকে নিয়ে গেলে কিছু সময় পর তার জ্ঞান ফিরে আর কান্না করতে লাগলো। মা, আমার মা কোথায়? আর ভাইয়া কোথায়? তুমি কান্না বন্ধ করো, তারপর আমাকে বলো কি হয়েছে। আমার মা, ভাই ওই মসজিদের কাছে ছিল। আমি এখনই যাব সেখানে। ঠিক আছে, আমি তোমাকে এখনই সেই জায়গায় নিয়ে যাচ্ছি। শাহেদ মেয়েটিকে নিয়ে আবার আগের মসজিদের কাছে আসলো। মেয়েটি চারপাশে কাউকেই দেখলো না, এমনকি নিজের ভাই ছিল তাকেও পেল না। এটা দেখে মেয়েটি খুব কান্না করতে লাগলো। আমার মা, ভাই তারা কোথায়? খুব কান্না করতে লাগলো, হিসকি তুলে তুলে। আরে আরে, কান্না করে না, হয়তো তারা কোথাও চলে গেছে। অনেক সময় তো হলো তুমি এখানে ছিলে না। এখন আমি কোথায় যাব? আমি কি করব? চিন্তা করতে হবে না, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। কিন্তু আমার মা? তোমার মাকে অবশ্যই পাবো, তাছাড়া তোমাকে আমি নিজের কাছে মেয়ের মতোই করে রাখবো। ঠিক আছে। মেয়েটি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। শাহেদ মেয়েটিকে নিজের বাসায় দিকে নিয়ে গেল। কিছু মুহূর্তের মাঝে সব উলট পালট হয়ে গেল। কার ছেলে মেয়ে কার কাছে গেল, ভবিষ্যৎ কি হবে তাও জানা। দীর্ঘ 5 বছর পর পড়াশোনা শেষ করে বাসায় ফিরেছে মাহিম শাহরিয়ার। এই জন্য পুরো শাহরিয়ার ভবন সাজিয়েছে মাহিমের বাবা নাজমুল শাহরিয়া। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। এই সময়ে ঢাকা শহরে বেশিরভাগ মানুষ ঘুরতে ব্যস্ত, আবার কেউ নিজের কাজে। ভিড়ের মাঝে মাহিম নিজ গাড়ি করে বাসায় ফিরছে। সামনে ও পেছনে 2টা করে গাড়ি, যেটাতে মাহিমকে প্রোটেক্ট দেওয়ার জন্য। হঠাৎ গাড়ি পরপর থেমে গেল। মাহিম সামনে তাকে দেখলো একটা ট্রাফিকে আটকে পড়েছে। মাহিম বিরক্ত নিয়ে পাশে জানলা খুলে রাস্তার পাশে চোখ যেতে তার চোখ থমকে গেল। এক রূপসী মেয়ে ফুচকার দোকানে বসে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছে। মাহিম তার সম্পূর্ণ মুখ দেখতেই পাচ্ছে না, কারণ পাশে আর একটি গাড়ি দাঁড়িয়ে আছে। মাহিম অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মেয়েটির হাতে সুন্দর করে কিছু একটা লেখা, কিন্তু দূর থেকে বুঝতে পারল না। হঠাৎ গাড়ি চলতে শুরু করলো। কিছু সময়ের জন্য মাহিমের সামনে মেয়েটির চেহারা ভেসে উঠল। মাহিমের মুখ দিয়ে একটা কথাই শোনা গেল, অপরূপ সুন্দর বালিকা তুমি। শাহরিয়ার ফিলার গেটের দরজা খুলে দিল। পরপর গাড়ি প্রবেশ করলো। ঢাকা শহরে যদি কিছু নামি দামি গাড়ি থাকে, তাহলে তার মাঝে এই শাহরিয়ার ফিলা অন্যতম। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিল। মাহিম বের হওয়ার সাথে সাথে সবাই ফুল ছুঁড়ে মারতে লাগলো। নাজমুল সাহেব এসে নিজের ছেলেকে জড়িয়ে ধরল। কেমন আছো মাইসান? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তুই চলে আসছিস, এখন আমি অনেক ভালো। চল ভিতরে, কতদিন পর বাড়ি আসলি? নাজমুল নিজে মাহিমকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল, আর বাকিদের মাহিমের জিনিস আনতে বলল। বাড়ির ভেতরে প্রবেশ করলো। একজন ঠান্ডা পানি আর শরবত নিয়ে এসে দিল। মাহিম চোপায় বসে সেটা পান করলো। বাবা, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ফ্রেশ হয়ে আসি। আমার রুমে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক করে রেখেছি, তুই আসার আগেই। আমার ব্যাগগুলো আমার রুমে পাঠিয়ে দিও।
এই কথা বলে মাহিম দোতলায় নিজের রুমে চলে গেল। আর নাজমুল বলতে লাগলো, ভাবি আজ আমার ছেলে আসছে, তোমাকে রান্না করতে বলেছিলাম, করছিলে তো? সব রেডি। ঠিক আছে। ঢাকা শহরের চারপাশে শুধু অলিগলি, হাইজিং এস্টেটের একাকা বাড়িতে। সেখানে মালেকা নামের এক মহিলার সাথে তার বাবা আর মেয়ে বাস করে। হঠাৎ একটি মেয়ে নিজের স্কুটি থামিয়ে দৌড়ে নিজের বাসায় ঢুকলো। আর বাড়ির ভিতরে মালেকা নিজের কাজ করছিল। মেয়েটি গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘোরাতে লাগলো। আম্মু, ও আমার আম্মু। আরে আরে থামা, হ্যাঁ তো ঘোরাস না। কি হয়েছে যে আমার মেয়ে এত খুশি? ও আমার আম্মু। আম্মু, আমার জব হয়ে গেছে। তাহলে কি এই জন্য বান্ধবীদের নিয়ে ঘুরতে গিয়েছিলি? মা। তা বৃষ্টি কোথায়? জব হলো তো? দাদু, সাহারিয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াস কোম্পানিতে। আলহামদুলিল্লাহ। তারপর বৃষ্টি নিজের ব্যাগ থেকে মিষ্টি বের করে নিজের মাকে এবং দাদুকে খাইয়ে দিল। তো কবে থেকে তো চাকরি শুরু? এই তো, কোম্পানির মালিকের ছেলে যেদিন থেকে জয়েন করবে আমারও সেদিন থেকে শুরু। আমাকে তার পিএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যাই করিস না কেন সাবধান ছেলে মানুষের থেকে। ঠিক আছে মা। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিয়েছি। হ্যালো এনকে। বলেন এমকে বস। আমি দেখা করতে চাই আমার সেনাদের সাথে। কখন দেখা করতে চান? কালকের মধ্যে ব্যবস্থা করে ফেলো। ঠিক আছে বস। এমকে নিজের ডান হাত এনকের সাথে কথা বলে ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো। একবার যখন আসছে সব অন্যায় চুকিয়ে দিব। কথাগুলো বলে এমকে হাসতে লাগলো। রাতে মাহিম নিজের গাড়ি নিয়ে বাইরে বের হলো। অনেকদিন পর নিজের দেশে আসছে, সেই জন্য একটু ঘোরাঘুরি করবে। প্রতিবারই মাহিম নিজের গাড়ি নিয়ে রাতের অন্ধকারে বের হয়, কারণ অন্ধকার জিনিসটা তার খুবই প্রিয়। দিনের বেলায় ঘোরাঘুরি শেষ, রাতে ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পশু পাখির ডাক নিরিবিলিভাবে ঘুরতে বরাবরই মাহিমের ভালোই লাগে। আজও সেটা ব্যতিক্রম হয়নি। মাহিম গাড়ি নিয়ে বের হওয়ার কিছু দূর যেতে তার গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল। মাহিম বিরক্ত পোশাক গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। তারপর সামনের ইঞ্জিন খুলে দেখলো যে ইঞ্জিন পুরো গেছে। ধুরো, গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। এখন আমি কিভাবে ঘুরবো চারপাশ? কথাগুলো বলে মাহিম একটু চারপাশ ঘুরে দেখতো যে গাড়ি আসছে কিনা, কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পর কোনো গাড়ি আসলো না। তাই মাহিম নিজের বন্ধু নাসিবকে ফোন দিল। হ্যালো নাফিস। হ্যাঁ মাহিম বল। আমি যে দেশে আসছি তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর বলিস না বন্ধু, একটু কাজে বিজি ছিলাম। তো এখন তো ফ্রি আছিস? হ্যাঁ আছি, কিছু বলবি? তোর বাইকটা নিয়ে এই জায়গায় চলে আয় তো। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর 5 মিনিট, আমি 10 মিনিটের ভেতর আসছি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসিস। মাহিম নাফিসের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু তখনই ঘটল এক বিপত্তি। হঠাৎ রাস্তার পাশে গাছগাছালির ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পেল মাহিম। তাই সেদিকে মাহিম যেতে লাগলো। হঠাৎ দেখতে পেল দুই পক্ষের কিছু লোক ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু কথা কখন শুনতে পেল। জি বস, এই 1 মাসের ভিতর সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই কাজটি হয়ে গেলে আমি এরপরে আরো বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। কিন্তু বস, এর জন্য তো অনেক টাকার প্রয়োজন হবে। সেটা নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমি শাহরিয়া গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির কোম্পানিতে কাজ করি, আর সেখান থেকে টাকা হাতানো আমার বাহাতের খেল। তাছাড়া আমার বড় বস আছে, সে তো অঢেল টাকার মানুষ। আচ্ছা ঠিক আছে বস। আর হ্যাঁ, তুই এই ড্রাগসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে পাঠিয়ে দিস। ওকে বস, ঠিক আছে। তো আমাদের পাওনাটা? সে তো অবশ্যই পাবি তুই। এটা বলে মাস্ক পরা লোকটি তার ব্যাগ থেকে এক বালতি টাকা বের করে অপর পাশের ব্যক্তির হাতে ধরিয়ে দিল। এখন তুই যেতে পারিস, আর আমার কাজগুলো যেন সঠিকভাবে হয়। একদম চিন্তা করবেন না বস, আপনার কাজ খুব ভালো মতো হয়ে যাবে। তারপর কথাগুলো বলে দুই দল দুই দিকে চলে গেল। চারপাশে অন্ধকার, সেজন্য মাহিম তাদের মুখ ভালো করে দেখতে পেল না। এরা যে রাতের অন্ধকারে এমন কর্ম করছে, যেভাবে হোক এদের খুঁজে বের করতে হবে আমাকে। আর ওই ছেলেটা তো বললো আমার নিজের কোম্পানিতে কাজ করে, তাহলে কি না, খুব তাড়াতাড়ি আমাকে আমার কাজে জয়েন করতে হবে। কথাগুলো বলে মাহিম রাস্তায় চলে আসলো। তার কিছু সময় পরে নাফিস আসলো। সরি বন্ধু, একটু লেট হয়ে গেল। আরে কোনো ব্যাপার না ব্রো, তুই প্রতিবার লেট করলেও আজ লেট করে একটু উপকার করেছিস। সেটা কিভাবে?
এটা তোর না জানলেও এটা তোর না জানলেও চলবে, কিন্তু উপকার করেছিস এটাই আলহামদুলিল্লাহ। নাপিত কিছু বুঝতেই পারলো না, শুধু ফেল ফেল করে মাহিমের দিকে তাকিয়ে রইল। মাহিম নাপিতের মাথায় একটা গাঁটটা মেরে বাইকে চেপে বসলো। তারপর দুজনে রওনা দিল অজানার উদ্দেশ্যে। তারপর সকালে খাবার টেবিলে বসে আছে মাহিম আর তার বাবা নাজমুল। দুজনের কিছু কথা বলছে আর খাবার খাচ্ছে। বাবা, আমি খুব তাড়াতাড়ি অফিসে জয়েন করতে চাই। কেবল পড়াশোনা করে আসলে, একটু ঘোরাঘুরি করো মাইসান। চিন্তা করতে হবে না বাবা, আমি সব সামলে নিব। তুমি কি শিওর? বাবা। তা কবে থেকে জয়েন হবে? কাল থেকেই বাবা। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে জানিয়ে দিচ্ছি। আর তোমার জন্য ঠিক করা নতুন পিয়াকে। আচ্ছা বাবা। খাওয়া শেষ করে মাহিম নিজের দাদির সাথে একটু কথা আর দেখা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লো কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আমার ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। রোজ পরে পরে ঘুমাবি আর সময় শেষ হলে নাস্তার টেবিলে এসে চিল্লাচিল্লি করবে। তুমি তো জানো মা, আমার তাড়াতাড়ি ঘুমই ভাঙে না। হ্যাঁ, সেটা জানা আছে তো। বৃষ্টি, এত কথা বলিস না তো। দাদু ভাই, তোর মা ঠিক খেতে দিবে। তো না দিয়ে আমাকে এত কথা শোনাও কেন? হুম। এমনি এমনি তোকে কথা শোনাই? বিভিন্ন কথা বলতে বলতে খেয়ে বৃষ্টি ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে পড়লো, সাথে তার বান্ধবী রিয়া। দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th বর্ষের ছাত্রী। মাহিম সিম্পল একটা শার্ট প্যান্ট আর মোটর ফ্রেমের চশমা পরে হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে প্রবেশ করলো। চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ পিছনে কেউ এসে ধাক্কা খেলো, সাথে সাথে মাহিম মাটিতে পড়ে গেল, সাথে পিছনে থাকা ব্যক্তিটাও। মাহিম নিজেকে সামলে নিয়ে নিজ চশমা পরে উঠে দাঁড়ালো এবং নিজে দেখলো একটি মেয়ে পড়ে আছে। মাহিম নিজের হাত বাড়িয়ে দিল, সেই হাত ধরে উঠে পড়ে, কিন্তু মেয়েটি হাত না ধরে নিজ থেকে উঠে দাঁড়িয়ে নিজের জামা ছাড়তে লাগলো। মাহিম নিজের হাত নামিয়ে নিল। হঠাৎ আরেকটি মেয়ে এসে আগের মেয়েটির কাছে এসে বলতে লাগলো, বৃষ্টি, তুই ঠিক আছিস তো? আরে আমি ঠিক আছি, তুই এত জোরে তাড়া না দিলে এই খাম্মার সাথে আমার ধাক্কাই লাগতো না। উফ, মনে হচ্ছে আমার কোমরটা ভেঙেই গেছে। খাম্বা কই? আমি তো দেখছি না। এই যে দেখছিস না, কেমন হাঁ করে তাকিয়ে আছে, হাত পা দেখ একদম অক্টোপাসের মতো। বৃষ্টি মাহিমকে দেখেই বলো। মাহিম তো বৃষ্টির কথা শুনে অবাক। হ্যাঁ মিস, অক্টোপাস কারে বলছেন? আপনি তো একটা শাকচুন্নি, কই থেকে দৌড়ে এসে কথাবার্তা নাই দিলেন ধাক্কা। ওই অক্টোপাস, ভুলেও আমাকে শাকচুন্নি বলবি না। শাকচুন্নি তুই, তোর বউ। ওই মিস, আমি এখনো বিয়ে করিনি। তো পরে তো বিয়ে করবেন, তখন তো হবেই, তাই না? এই বৃষ্টি, ঝগড়া বাদ দে আর চল, ক্লাস করতে হবে। এমনিতে তোর জন্য রোজ আসা হয় না, আজ এসেও কি মিস করবি? আজ ক্লাস করব না হলে তোরে দেখে নিতাম এই বৃষ্টিকে ধাক্কা দেওয়ার ফল। এই কথাটি বলার সময় সেখানে উপস্থিত হলো নিলয় আর তার দলবল। এসে বৃষ্টিকে বলতে লাগলো, কোন সমস্যা বৃষ্টি? এই ছোট লোক কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেছে? সেটা তোমাকে বলে লাভ নেই। বৃষ্টি, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সমস্যা মানে আমারও সমস্যা। তোমার ফালতু কথা শোনার টাইম আমার নেই। এই রিয়া, চল তো। এটা বলে বৃষ্টি আর রিয়া চলে গেল। মাহিমে এক ধ্যানে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ নিলয় মাহিমের বুকে থাপ্পড় দিল, সাথে সাথে মাহিম নিজের বুকে হাত দিল। তুই কে আমি জানি না, কিন্তু ভুলেও আমার বৃষ্টির দিকে নজর দিবি না। ভার্সিটিতে আসছিস, পড়বি, চলে যাবি, কিন্তু বেশি কিছু করলে আমাকে তো চিনিস। কে ভাই আপনি? মাহিম জিজ্ঞাসা করলো। আরে এই নিলয়কে চিনে না, দেখ কত বড় গাধা। নিলয়ের সাথে থাকা আবির বলল, আরে নিলয় ভাই হলো এই ভার্সিটির বস। আর তার ভাই কে জানিস? কে ভাই? রকি ভাই, ঢাকা শহরের কিং, এই বিশ্ববিদ্যালয়ের ভিপি। ওরে বাবা, সরি, আপনার সামনেই আর আসবো না। ঠিক এইভাবেই ভয় দেখাতে চাই। মাহিম মাথা নিচু করে চলে গেল। সবার আড়ালে যে তার মুখে মুচকি হাসি ছিল সেটা কারো নজরে পড়ল না। নিলয় এই ভার্সিটির সব থেকে খারাপ ছেলে। সে বৃষ্টির সাথে অনার্স লাস্ট ইয়ারে পড়ে।
প্রথম দিন থেকে বৃষ্টিকে লাইক করে, কিন্তু বৃষ্টি পাত্তাই দেয় না, কারণ সবাই জানে নিলয় অনেকের জীবন নিয়ে খেলে, অনেক মেয়েকে ধর্ষণ করেছে, কিন্তু ভাইয়ের পাওয়ারে কেউ কিছু বলতেই পারে না। মে আই কাম ইন স্যার? আরে মাহিম জি, আসো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর দেশে কবে ফিরলে? 2 দিন হচ্ছে স্যার। পড়াশোনা শেষ তাহলে? জি স্যার। তো এখন কি করতে যাচ্ছ? বাবার বিজনেস কি ধরবে? সেটাই করব স্যার, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বলো, তার আগে একটু অপেক্ষা করো, কিছু নিয়ে আসতে বলি। এরপর ভার্সিটির প্রধান অধ্যাপক পিয়নকে বলে কিছু নাস্তা নিয়ে আসতে। তো মাহিম, তোমার সেই আগের রূপ পাল্টালে না? এটাই আমার পছন্দ স্যার। তো কি বলবে যেন? স্যার, আসলে স্যার আমি এখন শিক্ষক হিসেবে জয়েন করতে চাই। নিজের বাবার বিজনেস ছেড়ে হঠাৎ শিক্ষকতা? তারপর মাহিম নিজের সব কিছু বুঝে বলল। স্যার মাহিমের কথা বুঝে তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবস্থা করে দিব। তো কয়টা আর কোন ডিপার্টমেন্টে নিতে চাও? 4th বর্ষের ক্লাসে। আর কোন বিভাগে আমি পরের দিন এসে বলবো। আচ্ছা ঠিক আছে। মাহিম আবারও কিছু সময় স্যারের সাথে কথা বলল, নাস্তা সেরে নিল। স্যার আমি তাহলে আসি, ইনশাল্লাহ কাল দেখা হবে। ওকে মাহিম। মাহিম স্যারের থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর অধ্যাপক আফজাল উদ্দিন নিজেই বলতে লাগলো, না জানি ভবিষ্যতে কি ঘটবে, তবে ভালো খারাপ কিছু একটা হবে সেটা বোঝাই যাচ্ছে, এখন শুধু দেখার অপেক্ষা। মাহিম হাঁটতে হাঁটতে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল, চারপাশে চোখ বুলিয়ে একজনকে খুঁজতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না। তারপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। তারপর চারপাশে নিরিবিলি লোকালয় থেকে অনেক দূরে, চারপাশে গাছপালা, শুধু রাতের অন্ধকারে এইদিকে কেউ আসে না বললেই চলে। একজন ব্যক্তি চার কিনায় সারা শরীর ঢাকা, মুখে জকর মাস্ক, এক নজর সামনের দিকে তাকিয়ে হেঁটে চলছে। হঠাৎ একটা বড় গাড়ির কাছে চলে আসলো। লোকটি গাছের একটি জায়গায় হাত দিল, সাথে সাথে গাছ থেকে একটি দরজা বেরিয়ে এলো। লোকটি সেই গাছের ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে দরজাটি আবারও আগের মতো হয়ে গেল, আর যার লোক চক্ষুর আড়ালে। লোকটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে একজন তাকে এসে কুর্নিশ করল। আপনাদের স্বাগতম মাফিয়া বস MK। সবাই উপস্থিত তো? জি বস। সবগুলো গেট বন্ধ করে দিয়েছো তো? জি বস, আপনার কথা মতো সব গেট আগে বন্ধ করে দিয়েছে, আর তার আগে সবাই উপস্থিত হয়েছে। তাহলে চলো যাওয়া যাক। লোকটি সামনে হাঁটতে লাগলো, আর এমকে পিছনে পিছনে যেতে লাগলো। হেমকে গিয়ে সবার সামনে থাকা স্টেজে গেল। সবাই তাকে কুর্নিশ করল। কেমন আছেন আপনারা? ভালো, আপনি? আমিও ভালো আছি। দেশে অনেক অপরাধ বেড়েছে, বিশেষ করে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ড্রাগস ছড়িয়ে দেওয়া হচ্ছে, আরও অনেক ধরনের মাদকদ্রব্য। আমাদের এখন কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, আপনারা শুধু আমার বা এনকের বলা বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন ছদ্মবেশে, আর সব রিপোর্ট হেডকোয়ার্টারে দিবেন। ঠিক আছে বস। হেমকে আবারও অনেক কথা বলল, বিশেষ করে ঢাকার মধ্যে যারা এই ব্যাপারে খারাপ কাজ করে, হেড তাকে খুঁজে বের করতে বলো। নিজের মিটিং শেষ করে এনকে সেই জায়গা থেকে বেরিয়ে গেল, আর অন্যরাও যে দিক দিয়ে আসলো সেই দিক দিকেই চলে গেল। মন্ত্রী আসাদ ঢাকার একজন নামকরা মন্ত্রী, সবার কাছে তিনি ভালো মানুষ। গরিব মিসকিনকে সাহায্য করা তার মূল ধর্ম। আজকেও মিরপুর 12-তে অন্নবস্ত্র বিতরণ করছে। সে ঠিক সময় তার কাছে একটা ফোন আসলো। বস, একটা খারাপ খবর আছে। আমি এখন এক কাজে ব্যস্ত আছি, রাতে আমার অফিসে চলে আসিস, সেখানে কথা হবে। ঠিক আছে স্যার। আশাদ ফোন কেটে ভাবতে লাগলো কি এমন খারাপ হয়েছে। তখন পাশ থেকে তার ভাই শুভ বলল, ভাই কি একটু ভাবছেন, মানুষ দাঁড়িয়ে আছে তো। তেমন কিছু না। এটা বলে আবার বিতরণ করতে লাগলো, কিন্তু মনের মাঝে কি খারাপ ঘটেছে সে চিন্তা ভাবনায় চলছে। একজন করে নিয়ে যাচ্ছে, আর আশাদকে দোয়া করে যাচ্ছে। রাতের খাবার খেতে বসেছে বৃষ্টি আর তার মা দাদু। আম্মু, কাল কিন্তু খুব তাড়াতাড়ি ডাকবে। এটা তো রোজ বলিস, কিন্তু ডাকলে তো উঠিস না। আরে না, কাল ডেকো, আমি উঠবো, না হলে অফিসে যেতে দেরি হয়ে যাবে। কাল থেকে তোর অফিস শুরু। মা, স্যার যেতে বলেছে, কাল নাকি নতুন এমডি আসবে। সে যাই হোক দিদিমণি, তুমি অফিসে যাবে, কিন্তু বড়লোকদের সাথে বেশি মিস বা দরকার নেই, কারণ
তারা বেশিরভাগই অনেক খারাপ হয়ে থাকে। ঠিক আছে দাদু, তোমার কথা আমার খুব মনে থাকবে। তো বৃষ্টি, তুই যদি অফিসে যাস তাহলে ভার্সিটিতে ক্লাস করবি কিভাবে? আমি তো অফিসে তো তত সময় থাকবো যত সময় এমডি স্যার থাকবেন। তাছাড়া ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ক্লাস না হলে তেমন একটা যাব না। দেখ, তোর যেটা ভালো মনে হয়, কিন্তু এই অফিসের পাল্লায় পড়ে যেন লাস্ট ইয়ার এক্সামের রেজাল্ট খারাপ না হয়। এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না মা তোমাকে। আরও কিছু সময় কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর সবাই টিভি দেখতে লাগলো। অন্যদিকে বাবা, কাল তো আমি অফিসে যেতে চাচ্ছি, তুমি কি বলো? ঠিক আছে, তাছাড়া আমি তোমার অফিসের পিএকে বলে রেখেছি যে তুমি কাল অফিসে যাবে। ও আচ্ছা, কিন্তু বাবা আমি তো অফিসে ছদ্মবেশী হিসেবে যেতে চাই, একজন কর্মচারী হিসেবে। নিজের অফিসে তাও কেন কর্মচারী হয়ে যাবে মাহিম? বাবা, আমাদের ভালোর জন্যই আমি এই কাজটি করতে চাচ্ছি, তাই এটাই ভালো হবে যে আমি অফিসে যাচ্ছি, আমার পরিচয় কাউকে না দিলেই ভালো হয়। ঠিক আছে, তুমি এখন তোমার ভালো মন্দ সবই বুঝতে শিখেছো। তাছাড়া তো এখন থেকে তুমি ভালো মন্দ সবই দেখবে। বাবা। খাওয়া দাওয়া করে মাহিব নিজের রুমে চলে আসলো। তখনই তার ফোনে একটি কল আসলো। হ্যালো বস, আপনি যে মেয়েটির বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন, আমি সব খোঁজ খবর নিয়েছি। ঠিক আছে, মেয়েটির ডিটেলস আমাকে ইমেল করে দাও। ওকে বস। মাহিম ফোন রেখে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কিছু সময় পর একটি মেইল আসলো। সেটা ওপেন করে তার মুখে মুচকি হাসি ফুটল। বাহ, বৃষ্টি সব ডিটেলস দেখছি এখানে আছে, কিন্তু এখানে তো দেখছি সে আমার অফিসের আমার নতুন পিএ। এখন কি করব? আমি যদি তার টিচার হই, আবার অফিসের এমডি, তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে। কিছু একটা তো বুদ্ধি বের করতে হবে। তারপর মাহিম সম্পূর্ণ ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর নিজেকে সিক্রেট রাখার উপায় খুঁজতে লাগলো। হঠাৎ তার মাথায় নাসিবের কথা মনে পড়লো। সাথে সাথে নিজের ফোন বের করে নাসিবকে কল করলো। ওই নাফিস, তুই কোথায় রে? এই তো আমি বাসাতে আছি। কেন বল? একটু ব্রিজের ওপর আয় তো, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি আসছি। মাহিম ফোন কেটে দিল। নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়লো 15 মিনিট পর। তো হঠাৎ এখানে আসতে বললি কেন? দোস্ত, আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য লাগবে সেটা বল। আমার অফিসে তুই কয়েকদিন এমডি হয়ে যাবি। কি? এমনি তাও আমি কোনোভাবেই সম্ভব না। প্লিজ দোস্ত, এই হেল্পটা কর। কিন্তু তুই থাকতে আমি কেন? আমারও তো অনেক কাজ আছে। ওরে গাধা, বেশি সময় থাকতে হবে না। তবুও এটা কেমন যেন দেখা। বেশি সেন্টিমেন্ট খেতে হবে না তোর। তোকে যেটা বললাম সেটাই করবি, আমি আর কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রাখলাম, কিন্তু তুই কি করবি? আমি কি করব কালকে দেখতে পারবি। কিন্তু একটা কথা, তুই কিন্তু অফিসে গিয়ে আমার সাথে কথা বলবি না, মানে অপরিচিত হয়ে থাকবি। আল্লাহ জানে তোর মাথায় কি চলছে। যা কিছু চলছে ভালোর জন্য চলছে, সময় হলে ঠিক বুঝতে পারবি। আমাকে কি একটু বলা যায়? শুধু এইটুকু শুনে রাখ, যা করছি দেশের ভালোর জন্যই করছি। তাছাড়া এখানে আমার নিজের একটু ব্যক্তিগত কারণ আছে। কি কারণ রে ভাই? ভাবি পেলি নাকি? ওই তেমন কিছু একটা, তোকে পরে সব বলবো নে। ওকে। আর হ্যাঁ, কি করতে হবে না হবে আমি তোকে সব জানিয়ে দিব। আচ্ছা। তারপর নাফিস ও মাহিম আরও অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা করলো আর আড্ডা দিতে লাগলো। কিছু সময় আড্ডা দিয়ে দুজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল। খুব তাড়াতাড়ি আমি সবকিছু শেষ দেখে নিব। তাছাড়া আমার মনে ধরা ব্যক্তিটাকেও আমার মনের কথা জানিয়ে দিব। এখন শুধু সময়ের অপেক্ষা। রাত 10টা। নিজের অফিসে বসে আছে আশাদ। দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। ভাইজান, আপনি বাড়ি যান না? যাব। এখানে একজনের আসার কথা ছিল, তাই। আমার মনে হয় না সে আসবে। তার কোথায় কোনো কথা নড়াচড় হয় না, বলেছে যখন নিশ্চিত আসবে। কিছু সময় অপেক্ষা করার পর মুখ থেকে একজন আসলো, যার চোখ দুটো ছাড়া কিছুই দেখা যায় না। সরি বস, আসতে একটু লেট হয়ে গেল। এত ফর্মালিটি না দেখে এটা বল যে কি খবর আনছিস। বস, কে যেন আপনার কুষ্টিয়ার শাখার লোককে মেরে ফেলেছে। কি? কার এত বড় সাহস যে আমার লোককে মারছে? সেটা এখনো বুঝতে পারিনি, কিন্তু তার লাশের পাশে একটা জোকার মার্ক ছিল। জোকার মার্ক? এটা বলে আশাদ কিছু একটা ভাবতে লাগলো। কি হলো ভাই, কি ভাবছেন? ভাবছি কে এমন করতে পারে। এই পদ্ধতিতে তো একজন খুন করে। কার কথা ভাবছেন বস? আজ থেকে 4 বছর আগে ঠিক এইভাবেই এমকে নামে ছদ্মবেশী মাফিয়া খুন করত,
আর তারপর তাকে হঠাৎ গায়েব হয়ে যাওয়া দেখি। কিন্তু শুধু বাংলাদেশ থেকে অন্যান্য দেশে তার রাজ্য বিস্তার করে গেছে, বিশেষ করে ইউএসএ। ভাই ভাই এইখানের মানে তো সে এখানে বাংলাদেশি, এখন কি করব? তেমন কিছু না, বেশি বাড়লে খতম করে দেব আমার এলাকায় আসলে। আর তুই খোঁজ লাগা এই খুনের রহস্য। ঠিক আছে বস, এখন তাহলে আমি চাই। যেতে পারিস। লোকটি চলে গেল। তখন শুভ বলল, ভাই এমকে নজর হয়তো তোমার দিকেই পড়েছে। পড়তে দে, আমিও তার সাথে খেলতে চাই, দেখি কতটা বড় হয়েছে সে। আম্মু, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। স্যার বলেছিল যে 8টার আগে আমাকে অফিস যেতে, আর এখন 8টা বাজতে চললো, আর তুমি কেবল আমাকে ডেকে তুললে। বৃষ্টি বলল, ওরে তো কখন থেকেই ডাকছি, কিন্তু তুই ওটার নামই নিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত জ্ঞান দিও না, তাড়াতাড়ি খেতে দাও। খা। বৃষ্টির মা বৃষ্টিকে খেতে দিল। বৃষ্টি কোনো রকম খেয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সাবধানে যাস বৃষ্টি। ঠিক আছে মা। মাহিম খাওয়া দাওয়া সেরে কম দামি পোশাক পরে বেরিয়ে পড়ল। কিছু সময় পরে শাহরিয়া কোম্পানির সামনে চলে আসলো। অফিসে ঢোকার আগে একটা মাস্ক পরে নিল, যাতে তাকে কেউ চিনতে না পারে। মাহিম লিফটে প্রবেশ করলো, কিন্তু একটু সময় বাদে তাড়াহুড়ো করে এক মেয়ে প্রবেশ করলো। অসাবধানতার কারণে মেয়েটি এসে মাহিমের গায়ের উপর পড়ল। মেয়েটি তাড়াতাড়ি নিজেকে সামনে নিল। আরে এটা তো সেদিন সে মেয়েটা, যাত্রার সাথে ধাক্কা খাই নাকি আল্লাহ জানে। মাহিম মনে মনে বলল, সরি মিস, আমি দেখতে পাইনি। ইটস ওকে। যাক, তাহলে আমাকে চিনতে পারেনি। মাহিম নিজের মনেই বলল, আসলে লিফটে আসে মেয়েটি হলো বৃষ্টি। দেরি হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি করে লিফটে ঢুকতে গিয়ে মাহিমের সাথে ধাক্কা খায়। সবাই দাঁড়িয়ে আছে নতুন এমডিকে বরণ করে নেওয়ার জন্য। কিছু সময় পর নতুন এমডি আসলো। তারপর বৃষ্টি গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। আপনাকে আমাদের সবার পক্ষ থেকে স্বাগত স্যার। ধন্যবাদ। নতুন এমডি অফিসে এসে হলরুমে আসলো। আমার নাম নাফিস শাহরিয়ার, আপনাদের নতুন এমডি। আগে কেমন কাজ হয়েছে জানি না, কিন্তু আজ থেকে আমার স্টাইলে কাজ হবে। কেউ ফাঁকি দিলে তাকে আর অফিসে আসতে হবে না। এখন যে যার কাজে যাও। নাসিব প্রথম দিন এসেই এমন কথা বলবে অফিসে কেউ আশাই করেনি। সবাই যে যার কাজে চলে গেল। মিস বৃষ্টি, আপনি আমার রুমে আসুন। এটা বলে নাফিস চলে গেল। মাহিম ঠিক এমডির পাশে রুমে বসে কাজ করছে। নাফিস রুমে যাওয়ার সাথে সাথেই বৃষ্টি রুমের দরজার কাছে এসে হাজির হলো। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দরজায় নক করলো। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসো। অনুমতি পেয়ে বৃষ্টি প্রবেশ করলো। তুমি আমার নতুন পিএ। পিএর কাজ সম্বন্ধে কোনো কিছু ধারণা আছে তোমার? না স্যার, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এর আগে সকল ফাইলগুলো আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে স্যার। বৃষ্টি বাইরে এসে ম্যানেজারের কাছ থেকে পুরনো ফাইলগুলো নিয়ে এসে নাফিসের কাছে দিল। তারপর আবার বাইরে চলে আসলো। কিছু সময় পর নাফিস পিয়নকে ডাকলো। শোনো, এমডির পাশের রুমে যে একটি ছেলে আছে তানবীর, তাকে আমার কাছে নিয়ে আসো। লোকটি এসে দেখলো যে একটি ছেলে বসে কাজ করছে, তাই তাকেই বলল, আপনি কি এই অফিসে নতুন? জি। আপনাকে এমডি স্যার ডেকেছেন। ঠিক আছে। তানভীর নিজের কাজ ফেলে রেখে এমডি রুমে চলে আসলো। স্যার, আপনি কি আমাকে ডেকেছিলেন? নাফিস কিছু সময় তানভীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এখানে সব পুরনো ফাইল আছে, এইসব হিসেব করে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সাথে সাথে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। তানভীর ফাইলগুলো নিয়ে এসে নিজের টেবিলের ওপর রাখলো। এখানে সব আগের ফাইলগুলো রয়েছে। বাহ, এখানে তো সব আগের ফাইল। এখন শুধু দেখতে হবে সব ঠিক আছে কিনা। কথাগুলো বলে তানভীর আস্তে আস্তে করে ফাইলগুলো দেখতে লাগলো। অন্যদিকে বৃষ্টি নিচে বসে কাজ করছিল। বেশ কয়েকজনের সাথে তার পরিচয় হয়েছে নতুন নতুন, তা একটু কাজ কমে পড়েছে। তানভীর সামনে তাকিয়ে দেখলো একটি মেয়ে কিনা কাজ করছে আর বিরক্ত হয়ে চুলগুলো কানের কাছে গুটিয়ে রাখছে। এই দৃশ্য দেখে তো তানভীর একদম ফিদা হয়ে গেল। নিজের কাজ বাদ দিয়ে সে মেয়েটির দিকে একদিনে তাকিয়ে রইল। হঠাৎ বৃষ্টি নিজের বাম দিকে তাকিয়ে দেখলো যে একটি ছেলে তার দিকে তাকিয়ে আছে।
প্রথমে বুড়ো উপস্থিতি তাকিয়ে দেখলো যে অন্য কাউকে দেখছে নাকি, কিন্তু না, তার দিকেই তাকিয়ে আছে। তাই বৃষ্টি বিরক্ত হয়ে নিজের চেয়ার ছেড়ে হেঁটে তার কাছে আসলো এবং চোখের সামনে তুড়ি বাজালো। এই যে মিস্টার, এক ধ্যানে কি দেখেন শুনি? হুম, তোমাকে দেখছি। আমাকে দেখছেন মানে? আমার মাঝে কি আছে? তোমার চোখে অদ্ভুত মায়া, যে মায়ার দিকে তাকিয়ে আমি অতল গভীরে সাগরে হারিয়ে যাচ্ছি। অফিসে কি এইসব করতে আসেন নাকি কাজ করতে আসেন শুনি? এবার তানভীরের ধ্যান ভাঙলো, সে থতমত খেয়ে গেল। আরে আপনি এখানে? আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন আর আমি আসবো না? পরে যদি এমন হয় তাহলে চোখ কিন্তু তুলে নিব। বৃষ্টি ছেড় দিয়ে বলল, ও আচ্ছা। আচ্ছা, আপনি এই গরমে মাস্ক পরে আছেন কেন? এটা আমার একান্ত ব্যক্তিগত। আপনার তো দেখছি মেয়েদের থেকেও বেশি লজ্জা। আপনাকে এত জ্ঞান দিতে হবে না, এখন জানতো। আমার সাথে ভালোভাবে কথা বলুন, আমি কিন্তু এই অফিসে এমডির পিএ। এই কথা শুনে তানভীর তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর বলল, সরি ম্যাম। ইটস ওকে, মন দিয়ে কাজ করেন, কোনো মেয়ের দিকে না তাকিয়ে। ঠিক আছে। আবারও কিছু সময় ছেড়ে দিয়ে বৃষ্টি সেখান থেকে চলে গেল। হাত তানভীর তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রাতের অন্ধকারে কিছু ঘটে চলছে যা মানুষের কাছে অজানা। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আর কোনোদিন আমি আপনার সামনে আসবো না, আর না কোনো প্রতিবাদ করব। এক মেয়ে কান্না করে বলল, সেটা তো হবে না সোনা, তুমি রকির সাথে পাঙ্গা নিয়েছো, আমার লোককে থাপ্পড় দিয়েছিস, এ শাস্তি তো তোকে পেতেই হবে, আর শাস্তি স্বরূপ তোকে আজ আমার বিছানা গরম করতে হবে। রকি হেসেই বলল, যার শুনে মেয়েটি আরও কান্নায় ভেঙে পড়ল। রকি মদ খেয়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি অনেক আকুতি মিনতি করতে লাগলো। মেয়েটির একটাই ফুল সে রকির কাজে বাধা দিয়েছে আর সবার সামনে থাপ্পড় দিয়েছিল। এই জন্য রকি তাকে তুলে এনেছে। আমাকে মাফ করে দিন, এমন ভুল আর কোনোদিন হবে না। সে আমি শুনছি না, কারণ আমি এই ঢাকা সিটির কিং, আর তুই কিনা আমার সাথে খারাপ ব্যবহার করিস, এর ফল তো তোকে পেতেই হবে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। মেয়েটির মিনতি শুনল না রকি, চুল ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। মেয়েটি চিৎকার করতে লাগলো, কিন্তু শোনার মতো কেউ নেই। বাড়ি দারোয়ান দাঁড়িয়ে আছে, যেন কেউ না আসতে পারে তাই। না জানি এই পশুটা আর কতজন মেয়ের জীবন শেষ করবে এইভাবে। কেউ কি আসবে না যে এই শয়তানকে শেষ করতে? হে আল্লাহ, আর কতদিন দাঁড়িয়ে থেকে এইভাবে নিজেকে পাপী বানাবো? কথাগুলো বলতে লাগলো। নিজের রুমে বসে কাজ করছিল মাহিম। অফিসের কাজ বাদেও তাকে আরও কিছু কাজ করতে হয়, সেটা সবার জানা। নিজের অফিসে কে যে এভাবে দুর্নীতি করছে আমাকে খুঁজে বের করতেই হবে। এই 2 বছরে এত টাকা সরানো হয়েছে বুঝতেই পারিনি আব্বু। হয়তো বাহ্যিক কাজের জন্য এইদিকে নজর দেয়নি, কিন্তু ম্যানেজার আঙ্কেল তো সব দেখার কথা নাকি এই সব কাজের জন্য? কিছু মাথায় আসছে না, কি করবে বুঝতে পারছে না। যা করতে হবে, কি করতে হবে ভেবে চিন্তে করতে হবে। মাহিম নিজের কাজ বন্ধ রেখে হঠাৎ কিছু একটা ভাবতে লাগলো। তারপর হঠাৎ মুচকি হেসে বলে উঠল, উফ, এই মেয়েটা আমার ভাবনার মাঝেও চলে আসছে। এই 2টা দিনেই এমন অবস্থা, না জানি ভবিষ্যতে কি হবে। বৃষ্টি, কি সুন্দর নাম। ইস, আমার নাম যদি মাহিম না হয়ে মেঘ হতো তাহলে কি সুন্দর নামটা মিলে যেত, মেঘের বৃষ্টি। মাহিম এসব ভেবে মুচকি হাসতে লাগলো। অন্যদিকে বৃষ্টি আর রিয়া ভিডিও করে কথা বলছে। কি রে দোস্ত, তোর অফিস কেমন কাটলো? অফিসের মানুষজন তো ভালোই ছিল, কিন্তু আমার যে বস সে খুবই রকচটা, কিন্তু অদ্ভুত একটা জিনিস ভরে যায়। কি রে? আর বলিস না ভাই, এক শালা আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল অফিসের মাঝে। তারপর 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 আর কি, আমি গিয়ে একটু ধমক দিয়ে আসলাম। ছেলেটিকে দেখতে কেমন রে? আরে ভাই, সারাক্ষণ মাস্ক পরে থাকে, সেই জন্যই আমি তার মুখ দেখতেই পারিনি। ও আচ্ছা, হ্যান্ডসাম হলে আমার সাথে প্রেম করিয়ে দিস। সর শালা। এভাবে তারা দুজন অনেক সময় গল্প করতে লাগলো। কি হচ্ছে এখানে?
কিছু লোক ট্রাকের মধ্যে মালপত্র তুলেছিল। তখনই দূর অন্ধকার থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেল। চারপাশে খুঁজতে লাগলো তারা। দূর থেকে কে কথা বলছিস? সাহস থাকলে সামনে আয়। আমি সামনে আসলে তোরা কেউ জ্যান্ত ফিরতে পারবি না। তুই কাদের থ্রেট দিচ্ছিস সে জানিস? কে তোরা? আমিও একটু শুনি। আমরা হলাম এই ঢাকা শহরের কিং রকির লোক। ও তাই নাকি? হ্যাঁ, তাই বলছিস সাহস থাকলে অন্ধকার থেকে বেরিয়ে আয়। তার আগে বল তোরা এই ড্রাগস কোথায় পাচার করছিস? কে তুই যে আমরা তোকে বলতে বাধ্য হব? আমি কে তাই না? একটু পর বুঝতে পারবি আমি কে। এটা বলে অন্ধকার থেকে হাঁটতে হাঁটতে একটি যুবক বেরিয়ে আসলো, যার মুখে জোকারের মাস্ক দেখে বোঝা যায় সে মাফিয়ার বস এমকে। সে নিজেকে আড়ালে রেখে জোকার মাস্ক পরে আসলে মনে হচ্ছে আমরা ভয় পেয়ে যাব। তোরা সারা জীবন ছোট ছোট কুকুর মেরে এসেছিস, বড় বড় বাঘ সামনে আসলে তোরা চিনবে কিভাবে? এতদিন পাতি মাছদের সাথে লড়াই করে এসেছিস, আজ সামনে বাঘ এসেছে, সেই জন্য তোরা চিনতে পারিসনি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোদেরকে বুঝিয়ে দিব যে আমি কে। ওরে কে কোথায় আছিস? আমাকে ধর, আমি তো ভয় পেয়ে গেছি। লিডার টাইপের ছেলের কথা শুনে বাকিরা সবাই হাসতে লাগলো। মালপত্র সবাই এক জায়গায় রেখে এবার লোকটির সামনে এসে দাঁড়ালো। ভাই, এই শালার সাথে এত কথা না বলে তাড়াতাড়ি একে মেরে আমাদের কাজ করা উচিত, না হলে বড় বস রাগ করবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস। যা, কেউ একজন গিয়ে এই শালাকে মেরে আয়। লিডার ছেলেটির কথা শুনে এমকে একজন মারার জন্য এগিয়ে আসলো। যখনই এমকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, দূর থেকে একটি বুলেট এসে তার মাথা ফেট করে বেরিয়ে গেল, সাথে সাথে থুপ করে মাটিতে পড়ে গেল। এটা দেখে বাকি লোকগুলো আটকে উঠলো এবং চারপাশে চোখ বুলাতে লাগলো। বস, আমার মনে হয় এই শালা একলা আসেনি, এর সাথে আরো লোক আছে। আমারও তাই মনে হচ্ছে। কি রে, ভয় পেয়ে গেলি নাকি তোরা? আয় আমাকে মারতে আয়। এই তোরা সবাই নিজের বন্দুক বের কর আর এই শালাকে ঝাঁঝরা করে দে। ঠিক আছে বস। লিডারের কথা শুনে সবাই নিজের বন্দুক বের করে এমকের দিকে তাক করলো, কিন্তু গুলি চালানোর আগে কোথা থেকে এসে সবার বডি ফেট করে বেরিয়ে গেল একটা গুলি। সাথে সাথেই সেখানে লাশের স্তূপ হয়ে গেল। লিডার লোকটি ভয়ে কাঁপতে লাগলো। কে তুই যে এক নিমেষেই আমার এত লোককে তুই মেরে ফেললি? আমি কে তোর না জানলেও চলবে, কিন্তু তুই এখন বল তোর বড় বসের নাম কি? আমার বসের নাম রকি। না না না, আমি তোর আসল বিগ বসের নাম জানতে চেয়েছি। সেটা আমি মরে গেলেও বলবো না। ঠিক আছে, তাহলে তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। এটা বলে এমকে লোকটির দিকে বন্দুক তাক করলো। এখনো সময় আছে, ভালো ভালো বলে দে তোর বিগ বস কোথায়। এবার লোকটি ভয়ে কাঁপতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো কিছুই জানি না। তাহলে তোর আর বেঁচে থেকে কোনো লাভ নেই, কারণ তোর দ্বারাই হাজার হাজার ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। এটা বলে এমকে লোকটির মাথা বরাবর শুট করলো, সাথে সাথে সেখানে লোকটি মারা গেল। কেউ একজন আমার কাছে আয়। এটা বলে সাথে সাথেই এমকের কাছে একজন ব্যক্তি আসলো। বলুন বস। এটা কি আমার গোডাউনে নিয়ে গিয়ে ড্রাগসগুলো সব পুড়িয়ে ফেল। ঠিক আছে বস। এমকে কিছু একটা ভেবে নিজের বাইক নিয়ে চলে গেল, আর তার লোকটি ড্রাগসের ট্রাক নিয়ে চলে গেল। পরে রইল শুধু লাশ আর লাশ, চারপাশে শুধু রক্তের গন্ধ। তারপর গাজীপুরে শুনশান এলাকায় রক্তাক্ত অবস্থায় কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে। তাদের প্রত্যেকের শরীরে গুলি পাওয়া গেছে। তাদের মারার কারণ হচ্ছে এরা নাকি সব ড্রাগস পাচার করত। এই খবরটি আমরা জানতে পেরেছি। সেখানে কিছু কাগজ পড়েছিল, সেটার উপর সব ডিটেলস লেখা ছিল, আর এখানে একটা জোকার মাস্ক পড়েছিল। সাংবাদিক আরও অনেক কথা বলতেছিল। এই খবর চ্যানেল তাড়াতাড়ি পাল্টা, আমার রাগ উঠছে। রকি রেগে পড়ল। রোগীর পাশে থাকা ছেলেটি তাড়াতাড়ি খবরের চ্যানেল পাল্টালো। কার এত বড় সাহস আমার এলাকাতে এসে আমার লোকেদের মেরে আমার মাল নিয়ে গেছে? ওর বুকের পাটা আছে বলতে হয়, না হলে রকির সাথে পাঙ্গা নিত না। বস, ড্রাগসগুলোর কি করবেন? ওখানে তো পুরো 300 কোটি টাকার ড্রাগস ছিল। এটা বলে তুই আবার কাটা খায়ে লবণের ছিটা দিচ্ছিস? সরি বস, আমি শুধু এর উপায় জানতে চেয়েছি। যার সাথে ডিল করেছিলেন সে আমার বাল ছিঁড়তেও পারবে না, আর বেশি বাড়াবাড়ি করলে ওকে জ্যান্ত পুঁতে দেবো। এই সবাই খোঁজ লাগা, কে আমার লোকেদের মারছে আর কার এত বড় সাহস যে আমার লোকেদের মেরে আমার সাথে পাঙ্গা নিচ্ছে।
হঠাৎ রকির ফোনে একটা কল আসলো। রিসিভ করে অপর পাশ থেকে শুনতে পারলো। বস, কালকের ওই মেয়েটি সুসাইড করেছে, মিডিয়া এখন উঠে পড়ে লেগেছে। ও ও, আচ্ছা, যেভাবেই হোক এটা ধামা চাপা দিয়ে দে, আর যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে বস। ফোন রেখে রকি রেগে চিল্লিয়ে বলে উঠল, এই, তোরা এমন হাঁ করে আছিস কেন? আমার কি রূপ চেহারা বের হয়েছে? হ্যাঁ, যে আমার এত বড় ক্ষতি করলো তাকে খুঁজে বের কর, যা। রকি চিৎকার শুনে সবাই চলে গেল। আর রকি চিন্তা করতে লাগলো, বাংলা বিভাগে ক্লাসের ছেলে মেয়ে নিজেদের মাঝে কথা বলছে। তখন সেই রুমে প্রধান অধ্যাপক প্রবেশ করলো। তাকে দেখে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে সম্মান দিল। বৃষ্টির অন্যদিকে থাকা নীলই তো স্যারের সাথে থাকা ছেলেটিকে দেখে অবাক হয়ে গেল। কারণ না হয় একটু পরেই বুঝতে পারবেন। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? ভালো। আমার পাশে যাকে দেখছো সে হলো মাহিম ইসলাম, তোমার বাংলার নতুন অধ্যক্ষ। কিন্তু স্যার, আগের স্যারের কি হলো? বৃষ্টি জিজ্ঞাসা করলো। তোমাদের আগের স্যার কিছুদিনের ছুটিতে গেছে, তাই আজ থেকে তিনি তোমাদের ক্লাস নিবে। ওকে স্যার। আলপাসুদ্দিন চলে গেল আর মহিম ক্লাস করতে লাগলো। সবার সাথে পরিচয় হয়ে নিল। মাহিম তো ক্লাস নিচ্ছে। বৃষ্টি তো এইভাবে মাহিমকে দিকে তাকিয়ে আছে। বৃষ্টি বুঝতেই পারছে না কেন এমন তাকিয়ে থাকতে তার ভালো লাগছে। বৃষ্টির পাশে থাকা রিয়া বৃষ্টিকে খোঁচা মারল। হঠাৎ এমন করাতে বৃষ্টি উফ করে চিৎকার করে উঠল। সাথে সাথে সবাই তার দিকে তাকালো। এনি প্রবলেম মিস? নো স্যার। মনোযোগ দিয়ে ক্লাস করেন। মাহিম আবার ক্লাস দিতে লাগলো। কি রে, খোঁচা দিলি কেন? যেইভাবে তুই তাকিয়েছিলি বাবা। আমি তো বুঝতেছিলাম। সে আমি ঠিক বুঝি। দোস্ত, এ তো দেখছি আমাদের স্যার। স্যার বা অন্য কিছু আমার কাছে চলবে না। বেশি করলে বাইরে গিয়ে শিক্ষা দিয়ে দেবো। আর আমার বৃষ্টির দিকে হাত বাড়ালে ওরে জানে মেরে দেবো। আমি একটা জিনিস খেয়াল করেছি যে বৃষ্টি এক ধ্যানে স্যারের দিকে তাকিয়ে থাকতে। সেটা তো আমি দেখছি, আর এটাও দেখছি স্যার মাঝে মাঝে বৃষ্টির দিকে নজর দিচ্ছে। আচ্ছা নিলয়, তোর পাখি উড়ে যাচ্ছে না তো? সেটা কোনোভাবেই হতে দেব না। মাহিম দেখলো দুজন ছেলে কথা বলছে, তবু কিছু বলল না। ক্লাস নিয়ে বেরিয়ে গেল। ফার্স্টে শেষ করে বৃষ্টি বের হলো নিজের অফিসে যাবে বলে। তখনই রাস্তার মাঝে নাপিসের সাথে দেখা হয়ে গেল। নাপিস গাড়ি থামিয়ে বৃষ্টিকে বলল, মিস, অফিসে যাচ্ছেন তাই না? জি স্যার। উঠে পড়েন, আমিও যাচ্ছি। থাক স্যার, আপনি যান, আমি আসছি। বেশি বুঝেন কেন, উঠে পড়েন। বৃষ্টি দেখলো বেশ কথা বললে হিতে বিপরীত হতে পারে, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। নাসিব গাড়ি চালাতে লাগলো। দুইজন চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছু সময় পর দুজন অফিসে চলে আসলো। বৃষ্টি গাড়ি থেকে নেমে দুজনে একসাথে অফিসে প্রবেশ করলো। সবাই একবার তাকিয়ে আবারও নিজেদের কাজ করতে লাগলো। কিন্তু একজন ব্যক্তি খুব গভীরভাবে তাদের দিকে নজর নিক্ষেপ করলো। মিস বৃষ্টি, আপনি নিজের কাজ করার আগে তানবীরের কাছে গিয়ে ফাইলগুলো নিয়ে আপনি দেখুন সব ঠিকঠাক আছে কিনা। আর তানবীরকে আমার রুমে আসতে বলুন। ঠিক আছে স্যার। বৃষ্টি তানভীরকে বলল, এই মিস্টার। আমার একটা নাম আছে তানভীর, তাই নাম ধরে ডাকবেন। হ্যাঁ স্যার, গতকাল যে ফাইল দিয়েছিল সেটা আমাকে দিন। ওকে। তানভীর ফাইলগুলো দিয়ে দিল। আচ্ছা, এত গরমে আপনি মাস্ক পরে আছেন কেন? সেটা আমার ইচ্ছা। আমার ইচ্ছে। যান, স্যার আপনাকে ডাকছে। এটা বলে বৃষ্টি চলে গেল। আর তানভীর কিছু সময় চুপ থেকে মুচকি হেসে স্যারের রুমে চলে আসলো। স্যার, আমাকে ডেকেছিলেন? কালকের ফাইলগুলো চেক করে কিছু পেয়েছিলেন? জি স্যার, অনেক কিছু পাইছি। দেখি। তানভীর কম্পিউটারে একটা পেন ড্রাইভ সেট করে আস্তে আস্তে সব দেখতে লাগলো। এই যে স্যার, এই কয়েক বছরে আপনার অফিস থেকে এত এত টাকা সরিয়েছে কেউ একজন। কে যে করতে পারে এমন বুঝছি না। স্যার, আমার থেকে মনে হয় ম্যানেজার আর না হয় হিসাবরক্ষক এমন কাজ করতে পারে। কোনো প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার। তানভীর যেই রুম থেকে বের হতে যাবে তখনই দরজার সামনে থেকে বৃষ্টির সাথে ধাক্কা খেল। সাথে সাথে বৃষ্টি পড়ে যেতে নিলে তানভীর তাকে ধরে ফেলল। আরে আরে, সাবধানে মিস বৃষ্টি।
নাসিব বলল। বৃষ্টিকে রেখে নিচে থেকে ফাইলগুলো তুলে দিল। সরি, আমি খেয়াল করিনি। ইটস ওকে। বৃষ্টিকে ফাইল দিয়ে তানভি চলে গেল আর বৃষ্টি নাসিবকে ফাইলগুলো দিয়ে বলল, স্যার, তানভীর খুব ভালো করেই কাজ করেছে। বুঝলাম। আচ্ছা শোনো, কাল একটা মিটিং আছে আমার গ্রুপের সাথে, সেখানে তুমি সব প্রেজেন্টেশন দিবে। স্যার আমি... হ্যাঁ তুমি। আর এখানে এই ফাইলে সব আছে। ঠিক আছে স্যার। মাহিম সন্ধ্যায় করে বাসায় ফিরেছিল, তখন হঠাৎ করে তার গাড়ির সামনে আরেকটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে মুখোশধারী কিছু লোক বেরিয়ে আসলো। তা দেখে মাহিম গাড়ি থেকে নামলো। কি হয়েছে ভাই, আপনারা আমার পথ আটকালেন কেন? এমনি এমনি তোর পথ আটকায়নি। তাহলে শোন, ভার্সিটিতে গেছিস ভালো, কিন্তু বৃষ্টি নামের মেয়েটির দিকে তুই একদম নজর দিবি না। কে বৃষ্টি? নাটক করিস না। তুই যে সেদিন গিয়ে ধাক্কা খেলি, আরে ওই মেয়েটার দিক। তোর থেকে কোনো কথা শুনতে চাই না, কিন্তু আমার কথার অমান্য করলে তোরে আর খুঁজে পাওয়া যাবে না, মনে রাখিস। ঠিক আছে, ভেবেচিন্তে দেখবো। শাসিয়ে গেলাম, ভুল করলে খতম করে দেবো, বুঝলি? আচ্ছা, দেখা যাবে। লোকগুলো চলে গেল আর মাহিম মুচকি হেসে গাড়ি নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। তারপর, মাহিম, তুমি এত কিছু রেখে ভার্সিটিতে জয়েন করলে কেন? আবার শুনলাম অফিসে তুমি যাচ্ছ না, এমন করার কারণ কি? বাবা, আমি যেটা করছি ভালোর জন্যই করছি। কেন করছো জানতে পারি কি? অবশ্যই বাবা। তাহলে বল। বাবা, এই কয়েক বছরে আমাদের অফিস থেকে অনেক টাকা সরানো হচ্ছে। কি বল, আমি জানতে পারলাম না। কাজটা এমনভাবে করা হয়েছে যে বোঝার উপায় ছিল না। তো তুমি অফিসে না গেলে তো এইসব ধরতে পারবে না। বাবা, আমি অফিসে যাই, কিন্তু অন্যভাবে। আচ্ছা ঠিক আছে, দেখো কে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। যে এমন করেছে আমি তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব। কালকের প্রজেক্টটা যেন আমরা পাই। বাবা, অফিসের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি এখন শুধু বিশ্রাম করো। বিশ্রাম করলে হবে না, কাল আমাদের এতিমখানে যেতে হবে, সেখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আবার বিকেলে একটু বৃদ্ধাশ্রমে যেতে হবে। ঠিক আছে বাবা, যেও, কিন্তু সাবধানে। বাবা, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আজ আমি সরকারি উকিল হয়ে গেছি। এটা তো খুব ভালো খবর মা। বাবা, একদম, তুমি আমার বেস্ট বাবা, তুমি আমার সব স্বপ্ন পূরণ করেছো। তো মায়া, তুই কি শাহরিয়ার গ্রুপের উকিল হিসেবে থাকবি নাকি নতুন করে? না গো বাবা, আমি অধীর হয়ে থাকবো। আর তোমার কোম্পানির তো আছি, এর মাঝে যদি অন্য কোনো কেস পাই তো সেটা দেখব। তো মা, আগের মতোই সব সময় সত্যের পথে চলবে। ঠিক আছে বাবা। হঠাৎ মায়ের ফোনে একটা কল আসলো। জি আঙ্কেল, বলেন। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। বলেছিলাম যে মা, কাল আমার সাথে একটু এতিমখানা যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। আর তোমাকে বলেছিলাম যে আমার সকল সম্পত্তি একটা উইল করতে, সেটা কি করেছো? জি আঙ্কেল, করে রেখেছি। ঠিক আছে, সময় করে নিয়ে এসো। আমার ছেলে তো দেশে ফিরে আসছে কিছুদিন হলো, এখন সব কিছু তাকে বুঝিয়ে দেব। ঠিক আছে। কথা শেষ করে ফোন রেখে দিল। নাজমুলকে ফোন দিয়েছিস নাকি? বাবা, ওনার সাথে কাল আমাকে যেতে হবে, তাছাড়া ওনার সম্পত্তি উইলের কথা বলল। ও আচ্ছা। গভীর রাতে এখানে সব অপরাধগুলোর মাথায় যে সকল ব্যক্তি আছেন তাদের নাম সহ সব ডিটেলস আছে। গুড ওয়ার্ক। কিন্তু বস, এদের মাথা সব এক জায়গায় এসে জড়ো হয়েছে, সেটা আমরা খুঁজে পাইনি। চিন্তা নেই, তোমরা যখন এতদূর ধরে ফেলেছ তো এমকে এই ছোট কাজটুকু করে ফেলবে। ওকে বস। আচ্ছা শোনো, আমি তোমাদের যে নামগুলো বলেছি এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ঠিক আছে স্যার। এমকে কিছু নাম বলল, নামগুলো শুনে লোকগুলো চলে গেল আর এমকে বলতে লাগলো, এই 4-5 জনকে আমি নিজে দেখে নিব, এদের সাথে বোঝাপড়া আমি নিজের সামনে থেকে করব। বৃষ্টি রিক্সা নিয়ে ভার্সিটিতে আসছে। হঠাৎ একটি বাইক এসে রিক্সার সামনে দাঁড়ালো, সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে ফেললো। হেই, আপনি কি কানা যে এইভাবে রিক্সার সামনে এসে গাড়ি থামালেন? লোকটি কোনো কথা না বলে নিজের হেলমেট খুলে ফেললো, সাথে সাথেই মাহিমের মুখে বেরিয়ে আসলো, স্যার আপনি হঠাৎ? রিক্সায় উঠলে কি আর কোনো দিক নজর দেওয়া লাগে নাকি? কেন স্যার?
এবার মাহিম বাইক থেকে নেমে এসে রিকশার কাছে আসলো। তারপর বৃষ্টি ওনার হাত দিয়ে চাকার কাছে থেকে উপরে নিয়ে এসে দিল। চারপাশে একটু নজর রাখবেন। ওনা যদি একটু জড়ায় যেত তাহলে কি হতে পারতো ভেবে দেখেছেন? সরি স্যার, পরের বার থেকে আর এমন হবে না। এই থেকে বোরকা পরে বের হলে ভালো হয়, তাছাড়া একটু সাবধানে চলবে। হুম। বৃষ্টি মাথা সাকিয়ে বলল। মাহিম মুচকি হেসে নিজের বাইক নিয়ে চলে গেল। কি মুচকি হাসি। মনে মনে এটা বলে মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহিম বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করার কিছু সময় পর বৃষ্টি প্রবেশ করলো। গেটে রিয়ার সাথে দেখা। দুজন গল্প করতে করতে আসতেছিল, তখন তাদের সামনে নিলয় আসলো। তাদের সাথে দলবল। ও সুন্দরী, কেমন আছো? ভালো। এটা বলে বৃষ্টি পাশ কাটিয়ে চলে আসতে লাগলো। নিলয় হাত চেপে ধরলো। নিলয়, আমার হাত ছাড়ো, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোকে ভালোবাসি, তুই আগ্রহ করছিস না কেন? তুই গ্রহণ করছিস না কেন? কারণ আমার প্রেম ভালোবাসা ভালোই লাগে না। হো তাই? অন্যজনের গাড়িতে আবার অন্যজন তোর অন্যায় হাত দিলে কিচ্ছু না? দেখ, একদম আজে বাজে কথা বলবি না। আমি একদমই ঠিক বলেছি, আমি তোকে ভালোবাসি, এটা গ্রহণ করবি। আর না হয় কি? তোকে আমি ধস। বাকি কথা বলতে পারলো না, তার আগে বৃষ্টি থাপ্পড় বসিয়ে দিল। কি হচ্ছে এখানে? আর তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? মাহিম এসেই বলল। দেখুন স্যার, এই ছেলেটি আমাকে আজে বাজে কথা বলছে, আবার হাত ধরে আছে। মেয়েদের সম্মান দিতে শিখো। পরিবার কি তোমাকে শিক্ষা দেয়নি? এটা বলে মাহিম হাত ছাড়িয়ে দিল, কিন্তু নিলয় একটু ব্যথাতে আহ করে উঠল, কারণ মাহিম নিলয়ের হাতটা শক্ত করেই ধরেছে। স্যার, কাজটি আপনি ভালো করলেন না, আপনাকে দেখে নিব। আমাদের কাজে বাধা দেওয়ার ফল নিষেধ করেছিলাম, শুনলি না? মানে? আর আমি তোমাদের শিক্ষক, এ কেমন ব্যবহার? কিচ্ছু না। এটা বলে মাহিম তার দলবল নিয়ে চলে গেল। স্যার, অযথা ওদের সাথে ঝামেলা করতে গেলেন। তো কি করব? আমার সামনে আবার আপনার কি? আমার স্টুডেন্টদের ডিস্টার্ব করবে, আমি দাঁড়িয়ে দেখব? কিন্তু কোনো কিন্তু না, যাও ক্লাসে। মাহিমের একটু ধমক শুনে ওরা দুজনেই চলে গেল। পাগলি, একটুতেই ভয় কেঁপে ওঠে। মাহিম হেসে নিজের রুমের দিকে যেতে লাগলো। বাহ, দেখলি স্যার কিভাবে তোকে সাহায্য করলো? আমার মনে হয় স্যার তোকে লাইক করে। আরে না, বকবক না করে ক্লাসে চলো। শুভ? জি ভাই বলেন। আমার পিছনে কেউ একজন খুব ভালোভাবে লাগছে, তাই বলছিলাম যে শাহরিয়ারের গ্রুপের মালিকের সাথে আমার দেখা করার ব্যবস্থা কর। তার সাথে কেন দেখা করবেন ভাই? সেটার সময় হলে দেখতে পারবি আমার মাথায় কি চলছে। যেটা চলেছে সেটা খুবই ভয়ানক হতে পারে। সেটা নিয়ে এত চিন্তা করতে হবে না। বস, আপনার ভাই আপনার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, পাঠিয়ে দে নিলয়কে। কিছু সময় পর নিলয় আসলো তার ভাইয়ের কাছে। কি হয়েছে নিলয়, তুই এই সময় আমার কাছে? ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। ভাই, তুমি তো জানো আমি এক মেয়েকে ভালোবাসি। ওই মেয়ে আমাকে পাত্তা দিচ্ছে না। ওরে গাদা, পাত্তা দিচ্ছে না তো কি হয়েছে? তুলে নিয়ে আসবি, মস্তি করবি, ছেড়ে দিব। অমন মেয়ে কত যাবে আসবে। কিন্তু ভাই, আমার মনে হয় ভার্সিটিতে আসা নতুন স্যার পথের কাটা হবে। তাহলে সেটা তুলে ফেল। তাই বলছি, তোমার এখান থেকে কিছু ভালো লোক দাও। ঠিক আছে নিস। আর শোন, ভার্সিটিতে তো আমি যাই না, তুই সাপ্লাই করছিস তো? হ্যাঁ ভাই, ওই কাজ তো আমার আগে। গুড। এভাবেই দুজন কথা বলে চলল। তারপর, স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। কে? মন্ত্রী আসাদ। মন্ত্রী আমার সাথে দেখা করতে আসছে? ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দে। আচ্ছা, তোর মাহিম স্যার কি চলে গেছে? জি স্যার। নাজমুল বসে আছে। কিছুক্ষণ পর আশা তার শুভ প্রবেশ করল। আশাদ তো নাজমুলের সামনেই বসে অবাক। নাজমুল ও আশাদকে দেখে অবাক, তবু নিজেকে সামলে নিল। বলুন স্যার, হঠাৎ আপনি আমার বাড়িতে? আসলাম তোর সাথে দেখা করতে, কিন্তু এসে মনে হচ্ছে খুব 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 লাভ হয়েছে। কেন স্যার? রায়হান, আমাকে এত সহজে ভুলে গেলি? কে রায়হান? আমি নাজমুল, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল শাহরিয়ার। এই মিশাকে ভুলে গেলেও আমি মিশার তোকে ভুলিনি।
রাহান, একসাথে কত ডাকাতি করেছি, সন্ত্রাসী করেছি, আর তুই আমাকে ভুলে গেছিস? আমার মালসহ তোরটাও তুই গরিবদের দান করে দিয়েছিলি। কি বলছেন এসব স্যার? আমি তো আপনাকে আইডল মানি। আপনাকে দেখে আমি ভালো কাজ শিখছি। নাটক বন্ধ কর। হঠাৎ আশাদের নজর পড়ল একটা ছবির দিকে। ওইটাকে তোর ছেলে? হুম। আমার তো মনে হয় না তুই বিয়ে করেছিলি। তাহলে? মাইমকে নিয়ে আগেই বলছি স্যার, বাজে কথা বলবেন না। আমি তোরে বলছি, তুই স্বীকার কর যে তুই রাহান। হ্যাঁ হ্যাঁ, আমি রায়হান। প্লিজ তুই আমাকে শান্তিতে থাকতে দে। তোকে কিভাবে শান্তিতে থাকতে দিতে পারি বল? তুই আমার কত বড় লস করেছিস তুই নিজেই জানিস না। দেখ মিশা, আসতে চিল্লা। তুই যখন বলেছিস তাহলে তোর বিজনেসের 90% শেয়ার আমাকে দিবি, না হলে আমি তোর ছেলেকে সব বলে দেব যে তুই আগে কি করতিস। আবার একটু আগে শুনলাম তুই নাকি এতিমখানায় যাবি। ভাব যদি তোর আসল রূপ আমি সবার কাছে প্রকাশ করি। মিশা, একদম না। তাহলে আমার কথা শোন। এটা কথা বলে আশাদ চলে গেল আর নাজমুল মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এমন ঝড় আবার কোথা থেকে আসলো? নাজমুল, চিন্তা করিস না, এমন কিছুই হবে না। তাই যেন হয় মা। বাবা ভাই, কি চাল দিলে তুমি! আমি তো ওকে চিনতেই পারিনি। মাঝে মাঝে একটু বুদ্ধি খাটাতেই হয়। বৃষ্টি, আমি তোমাকে আবারও বলছি, আমার ভালোবাসা কবুল করো। আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে, ভালোভাবে বললাম, বুঝলি না? ঠিক আছে, ভালোভাবে বললাম, বুঝলি না? এবার এই নিলয়ের আসল রূপ দেখবি। দেখ তোর সাথে কি করি। ভার্সিটিতে কেউ এগিয়ে আসবে না। হ্যাঁ নিলয়, আগের রূপে ফিরবি নাকি? হ্যাঁ, শয়তান নিলয় ব্যাগ। এটা বলে বৃষ্টি থেকে ওড়না কেড়ে নিল। সাথে সাথে বৃষ্টি নিজের ব্যাগ দিয়ে নিজের বুক ঠেকে ফেলল। দেখ নিলয়, আমার ওড়না ফেরত দে। একদম না সোনা, আজ সবাই দেখুক নিলয়ের কথা না শুনলে নিলয় কি করে। দেখ, আমার সম্মান নিয়ে এমন করিস না। আজ তোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে মস্তি করব। প্লিজ এমন করিস না। নিলয় আস্তে আস্তে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি অনেকের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না, কারণ সবাই জানে নিলয়ের কতটা খারাপ আর মানুষের সাথে কী করতে পারে। বৃষ্টি এবার কান্না করে দিল। যখনই নিলয় বৃষ্টি খুব কাছে চলে আসলো, সেই সময় কেউ নিলয়কে পিছন থেকে ধরে ঘুরিয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে নিলয় ছিটকে পড়ে গেল। বৃষ্টির চোখ খুলে দেখলো তাদের সামনে মাহিম স্যার দাঁড়িয়ে আছে। মাহিম গিয়ে নিলয়ের থেকে উন্নটা নিয়ে বৃষ্টির হাতে দিল। আবির আর তার সাথে থাকা ছেলেগুলো মাহিমকে মারতে আসতে মাহিম তাদেরকে মেরে শুয়ে দিল। তোমাদের বাড়িতে হয়তো মা বোন নেই, তাই তোরা এসব করিস। তোদের বাড়িতে হয়তো মা বোন নেই, তাই তোরা এইসব কাজ করিস। পরের বার যদি এইসব দেখি, তাহলে আমি মাহিম কি জিনিস খুব ভালো করে টের পাবি। আর নিলয়, তোরে বলছে, তোর ভাই রকিকে জিজ্ঞেস করিস আমি মাহিম কে। এটা বলে মাহিম বৃষ্টির হাত ধরে টেনে নিচের বাইকের কাছে নিয়ে আসলো। তারপর বাইকে বসিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আমি নিলয়, তোকে ছাড়বো না। তুই ছাড় তো কি হয়েছে, আমার সাথে পাঙ্গা দেওয়ার ফল বুঝে দিব। তারপর নিজের দল নিয়ে চলে গেল। মাহিম বাইক নিয়ে সোজা মলে চলে আসলো। তারপর বৃষ্টির হাত ধরে মলের ভিতরে আসলো। পুরো রাস্তায় বৃষ্টি একদিনে মাহিমের দিকে তাকিয়েছিল। মাহিম একটা দোকানে ঢুকে অনেক রকমের বোরকা দেখলো। তারপর কিছু বোরকা কিনে প্যাক করে নিল। আজ থেকে এগুলো পরে বাইরে বের হবে। স্যার, আপনার কিনে দেওয়ার কি ছিল? আমি নিজেই কিনে নিতাম। সেটা তোমার থেকে শুনতে চাইছি না। এটা বলে মাহিম সামনের একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো। ওয়েটার আসতো, খাবার অর্ডার করলো। মাহিম আর বৃষ্টি ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখলো পুরো টেবিল ভর্তি। স্যার, এবার বেশি হয়ে যাচ্ছে না? বেশি তো কিছুই হয়নি, এখনো দেরি আছে বেশি হওয়া। মানে খাবার খেতে থাকো। স্যার, এইগুলো খাওয়ার টাকা আমার কাছে নেই। তোমার কাছে কিছু জিজ্ঞেস করেছি? আমি যেটা বলছি সেটা করো। স্যার, আমি বাসায় গিয়ে খেয়ে নিব। এই বলে উঠে গেল। মাহিম হাত ধরে বসিয়ে দিল আর নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। বৃষ্টি তো অবাকের চরম পর্যায়ে। স্যার, আশেপাশের লোকজন দেখছে। চুপচাপ খাও। খাওয়ার পর মাহিম বৃষ্টিকে নিয়ে বেরিয়ে গেল। তোমার বাসার ঠিকানা বলো। স্যার, আমি চলে যেতে পারবো। তোমার কাছে জিজ্ঞেস করছি সেটা বলো।
আমি এখানেই থাকি। স্যার, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? সেটা সময় হলে বুঝতে পারবে। এখন বাইক থেকে নামো আর বাড়িতে যাও। বৃষ্টি খেয়াল করে দেখলো সে বাসার সামনে চলে আসে। বাইক নেমে চলে যেতে লাগলে মাহিম ডাকে। ব্যাগ ধরিয়ে দিয়ে সোজা বাইক টেনে চলে গেল। বৃষ্টি বাড়িতে প্রবেশ করলো, তার মায়ের সামনে পড়ল। ছেলেটি কে বৃষ্টি? কে মা? একটু আগে তুই যার সাথে আসলি? মা, উনি আমার ভার্সিটির স্যার। তারপর বৃষ্টি সব ঘটনা খুলে বলল তার মাকে। এ যুগেও এত ভালো ছেলে আছে, একদিন সময় করে বাসায় নিয়ে আসিস। ঠিক আছে মা। যা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমার ভাইকে এভাবে কে মারছে? ভাইয়া, মাহিম নামের নতুন স্যার। মাহিম? আমাকে না জানিয়ে নতুন স্যার? আর বলল যে তোর ভাই রকিকে গিয়ে বলিস যে আমি মাহিমকে। এই পিক আছে তোদের কাছে? জি ভাই, আমার কাছে আছে। আবির ফোন বের করে রকিকে পিক করলো। আরে, এ তো আমার সাথেই পড়তো। এক সময় আমার সব কাজে বাধাই দিত, আমার সব কাজে নাক গলাতো, কিন্তু হঠাৎ করেই কোথায় যেন চলে যায়। কিন্তু এবার যখন সামনে আসছে আর আমার ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিছে, তো এবার আর ছাড়ছি না। ভাইয়া, ওকে আমি নিজের হাতে মারতে চাই। ওর জন্য ভার্সিটির সবার সামনে আমার সম্মান গেছে। ওরে তো মারবই, কারণ এক সময় আমাকে খুব জ্বালাইছে। এখন আমি আরও পাওয়ারফুল হয়েছি। এখন শুধু তার সাথে দেখা হবার অপেক্ষায়। ছোট্ট, তুই রেস্ট কর, আমি খোঁজ নিতে থাকি। ঠিক আছে ভাইয়া। রকি নিচের লোক নিয়ে বেরিয়ে গেল। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও, কেমন? মাহিম, আজ বাইরে যাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো। একটু অপেক্ষা করো, উকিল আসলেই জানতে পারবে। কিছু সময় পর শাহরিয়ার গ্রুপের উকিল মায়া চলে আসলো। একটু বেশি অপেক্ষা করালাম আঙ্কেল? ব্যাপার না, তুমি কাগজগুলো নিয়ে আসছো তো? দলিলগুলো বের করে টেবিলে রাখলো। মাহিম, মায়া যেখানে যেখানে স্বাক্ষর করতে বলে করো গিয়ে। কিন্তু বাবা, এখন এইসব কেন? মাহিম, আঙ্কেল যেটা বলেছে তোমার ভালোর জন্য বলেছে। কিন্তু আপু। কোনো কিন্তু না, তাড়াতাড়ি করো, আমাদের আবার অনেক কাজ আছে। মাহিম কোনো কথা না বলে তাড়াতাড়ি স্বাক্ষর করে দিল। তারপর কিছু সময় কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আঙ্কেল, সব কিছু ঠিক আছে। তাহলে চলো এখন যাওয়া যাক। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। এখন বৃষ্টি আর মাহিমের বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। আর অফিসে তানভীর সাথে বৃষ্টি আগ থেকেই একটু ভালো কথা হয়, আর নাসিমের সাথে আসিফের দরকারি কথা ছাড়া হয় না। আচ্ছা তানভীর, তুমি আমার সামনে কোনোদিন মাস্ক খোলো না কেন? খুলবো কোনো একদিন, এখন অন্য কথা বলো। আচ্ছা, তোমার প্রেম কেমন চলছে? প্রেম করলাম কই? কেন, ওই যে ভার্সিটির স্যারের কথা মনে পড়তেই বৃষ্টি একটু লজ্জা পেল। ওরে, তুমি আবার লজ্জাও পাও? ধুর, অন্য কথা বলো। আচ্ছা, তুমি কি কাউকে লাইক করো? আচ্ছা, আমার অনেক কাজ আছে, পরে আসছি, ঠিক আছে? এটা বলে বৃষ্টি পালিয়ে যেতে লাগলো আর তানভীর হাসতে লাগলো। রুমের মাঝে বেঁধে রাখা হয়েছে একজনকে। একটু আগে তার উপর খুব অত্যাচার করা হয়েছে। মুখ দিয়ে এমনকি সারা শরীর দিয়ে খুব রক্ত বের হচ্ছে। লোকটির সামনে দাঁড়িয়ে আছে ডেডলি বয়েজ গ্রুপ হ্যান্ডকে। কিছু সময় পর জকার মাস্ক পরে একজন ব্যক্তি প্রবেশ করলো, যাকে দেখে সবাই সালাম দিয়ে রুমে থেকে বেরিয়ে গেল। বস, আপনার কথা মতো সব আদর যত্ন করে রাখছি। ভালো তো। মিস্টার জিম, আপনার কি আর সেবা যত্ন লাগবে? না না, আর কিছু লাগবে না, কিন্তু আপনারা আমাকে তুলে আনছেন কেন? কি অপরাধ আমার? তোর অপরাধ? তুই অনেক কিছুই করেছিস। কি করছে? তুই নিজে স্বীকার করবি নাকি আমাকে আমার পদ্ধতি অবলম্বন করতে হবে? ভাই, কিসের কথা বলছেন? এনকে, ওরে সব কুকর্মের ফাইলটা নিয়ে দেখাও ওরে। এমকের কথা শুনে এনকে একটা ফাইল দিয়ে এসে সব দেখতে লাগলো, যা দেখে জিম অবাকের সাথে ভয় পেয়ে গেল। এখনো সময় আছে, সব স্বীকার কর, না হলে। বলছি, আমি তবু আপনাকে জানে মারবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি বল, তুই কার হয়ে এই কাজ করছিস? আমি কাজ এই ঢাকা শহরের কিং রকির হয়ে কাজ করি। সত্যি বলছিস তো? তুই হয়তো আমাকে চিনিস না, আমি হলাম পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বস। তুই
তুই যদি মিথ্যা বলে বেঁচে যাবি ভাবছিস, তুই পাতলে লুকালেও খুঁজে নিয়ে আসবো। বলছি আমি সত্যি বলছি। এনকে ওরে এই অবস্থায় রেখে দাও, সময় হলে ব্যবস্থা করে দিব। টিমকে রেখে এনকে রুম থেকে বেরিয়ে গেল। রাহান, তুই আমার কথা শুনলি না? তোর 90% শেয়ার আমাকে দিলি না? আমি কিভাবে দিব বল? এই সকল কিছুর মালিক আমার ছেলে। বাহ, এর মাঝে ছেলের নামেও সম্পত্তি দেওয়া হয়েছে, তাহলে তো তোর ছেলেকে সব বলতে হচ্ছে। এই একদম এই সব কিছু করিস না। তাহলে ঠিক আছে। আজ তোর ছেলের সাথে তুই তো আবার অনাথ আশ্রমে যাচ্ছিস, সেখানে গিয়ে আমি তোরে থাপ্পড় মারবো, তুই কিছু বলতে পারবি না। কিন্তু কোনো কিন্তু না, ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে। নাজমুলের মন খারাপ করে বলল। আশাদ হাসতে হাসতে সেখানে চলে গেল আর নাজমুল বসে চিন্তা করতে লাগলো। আচ্ছা বৃষ্টি, তুমি কি আমাকে এখনো মেনে নিতে পারছো না? তোমাকে তো আমি আগে থেকেই বলছি, দরকার হলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দাও। প্রেম ভালোবাসা আমার এগুলো পছন্দ না। তুমি শুধু একবার হ্যাঁ বলো, তারপর আমি বাকিটা দেখছি। ভালোবাসি এটা। হুম। তাহলে তুমি সুন্দর করে প্রপোজ করো। এই কথা শুনে মাহিমের সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ল। মহাসাগরে যেমন গভীরতা মাপা যায় না, তেমন তোমার চোখের মায়া, তোমার প্রতি আমার মায়া মাপা যাবে না। হারিয়েছি তোমার মায়াতে, ভালোবাসি বৃষ্টি তোমাকে। আমিও তোমাকে খুব ভালোবাসি। দুজন পার্কে বসে গল্প করছিল, তখনই নিলয় দলবল নিয়ে সেখানে আসলো। আজ তোকে মেরে বৃষ্টিকে আমি সাথে নিয়ে যাব। সাহস থাকলে নিয়ে যা। সবাই চারপাশ থেকে মাহিমকে ঘিরে ধরল। মাহিমকে মারতে আসলে মাহিম সেদিনের মতো উল্টো তাদেরকে মেরে শুয়ে দিল আর নিলয়কে খুব মারলো। ব্যথার কারণে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। পরের বার আসলেই আর জান নিয়ে যেতে পারবি না। এটা বলে বৃষ্টির হাত ধরে চলে গেল। আচ্ছা, তুমি কি আসলে স্যার নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? মানে এই যে কিভাবে ফাইট করছো। আরে পাগলি, তেমন কিছু না, এই একটু টুকটাক শিখছিলাম। দুজন বাইক করে চলে গেল। মাহিমকে আমি ছাড়বো না। নিলয় প্রচণ্ড রেগে পড়ল, কিন্তু নিলয় জানে না মাহিম আসলে কি জিনিস। আজ মাহিম আর তার বাবা নিজেদের আশ্রমে এসেছে। সবাই এক এক করে খেতে দিচ্ছে। এমন সময় কিছু গাড়ি ভিতরে প্রবেশ করলো। গাড়ি থেকে মন্ত্রী আশাদ নামলো। আরে স্যার, আপনি এখানে? আশাদের কোনো কথা ছাড়াই নাজমুলকে ধাক্কা মারলো। সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে পড়লো। কোনো কথা ছাড়াই আবার থাপ্পড়ও মারলো। এবার মাহিম তেড়ে আসতে গেলে নাজমুল হাত দিয়ে বাধা দিল। কি হলো বাবা, আমাকে আটকাচ্ছ কেন? কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? তুই চুপ থাক, আমি থাকতে তোর কথা বলতে হবে না। কিন্তু বাবা। চুপ থাকতে বলছি মাহিম। মাহিম এবার পাশে দাঁড়িয়ে রইল। আয়শা তার দুইটা থাপ্পড় মেরে চলে গেল। নাজমুল কিছু সময় দাঁড়িয়ে থেকে সবাইকে স্বাভাবিক করে আবার খেতে দিল আর মাহিম রাগ করে সেখান থেকে চলে গেল। অনেকদিনের ইচ্ছে আমার পূরণ হলো, এখন যে কত আনন্দ লাগছে আমার। এটা বলে আশাদ নিজের হাতে চুমু খাচ্ছে। ভাই দেখছি আজ অনেক খুশি। সেটা আর বলতে, আরো খুশি হব যেদিন ওই রায়হানকে আমার পায়ের কাছে নিয়ে আসবো। সেটা খুবই সিক্রেট হবে। খুব রাত করে মাহিম বাসায় ফিরল। মাহিম, আজ তুই এত রাত করে বাসায় ফিরলি কেন? বাবা একটু কাজ ছিল। ও আচ্ছা, আর হ্যাঁ, বিকেলের ওই কথা ভুলে যাবা। কিন্তু বাবা। কন্যা কিন্তু নয়, মন্ত্রী যদি ভালো, কিন্তু ভালোর আড়ালে অনেক খারাপ সে, এটা কেউ জানে না। আর এর জন্য আমার সাথে ঝামেলা হয়েছে। তাহলে তো আমি ওই মন্ত্রীকে। না মাহিম, ওর সাথে লাগতে গেলে তোর খারাপ কিছু করে ফেলতে পারে, আর তুই ছাড়া আমার কি আছে বল। আচ্ছা ঠিক আছে আব্বু। তাই বলে মাহিম তার বাবাকে জড়িয়ে ধরল। মুখে লেগেছে রহস্যময় হাসি। কথা বলে মাহিম নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। মন্ত্রী আসাদের সকল কাজকর্মের ডিটেলস চাই আমার। ঠিক আছে স্যার। অপর পাশ থেকে তারপর। হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা, কেমন হয়েছে আজকের পর্বটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল সকল পর্ব একসাথে নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আমি প্রচুর অসুস্থ, তারপরেও কাজ করছি, একটু দোয়া করে দেবেন আমার জন্য। ধন্যবাদ।